এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলেই জানেন যে দ্বিতীয় পর্যায়ের যে নোটিশ সেটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ পেয়েছে এবং তাদের ভেরিফিকেশনও শুরু হয়েছে। তো গতকাল আমিও ভেরিফিকেশনে গিয়েছিলাম। তো এই যে ভেরিফিকেশন সেটা খুব স্মুথলি হয়ে যাচ্ছে। অনেকেই আছেন যারা এখনও কাগজপত্র ঠিকঠাকভাবে গুছোতে পারছেন না, বা আপনাদের কয়েকদিনের মধ্যে আছে আপনাদের এসআইআর এর ভেরিফিকেশন, কিন্তু আপনাদের কাছে কোন ডকুমেন্ট নিয়ে যাবেন, কার কার ডকুমেন্ট সাথে লাগবে, কিভাবে আপনারা ফর্মটা সাজাবেন, বা কিভাবে আপনাদের ডকুমেন্টগুলো ফিল আপ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন বা হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন যে যেসব ব্যক্তিরা পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট দিতে হবে। তো আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম 3-4টা প্রবলেম কিন্তু রয়েছে যেই কারণগুলোর জন্য ম্যাক্সিমাম মানুষের এই দ্বিতীয় পর্যায়ে যে নোটিফিকেশান বা নোটিশ সেটা কিন্তু আসছে। তো এই যে যারা পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রে কি ডকুমেন্ট দেবেন বা কাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট দিতে হবে সেটা আজকে আমরা ডিটেলস এই ভিডিওতে দেখব। সাথে সাথে এটাও দেখব যে এই যে ফর্মগুলো আপনারা পাবেন, মানে ফর্ম বলতে আপনারা এই যে নোটিশটা পাবেন, নোটিশের পরে কোন কোন কাগজপত্রগুলো পরপর আপনাদের সাজিয়ে নিয়ে যেতে হবে, যার জন্য কি হবে আপনাদের ভেরিফিকেশনটা অনেক স্মুথলি কিন্তু হয়ে যাবে। আমি অনেককেই দেখেছি যে ঘুরে আসতে, যে যে ডকুমেন্টটা দরকার সেই ডকুমেন্টটা নিয়ে যায়নি, বা যেগুলো যেগুলো দরকার সেগুলো নিয়ে যায়নি, পরবর্তীতে তাদের কিন্তু ঘুরে আসতে হয়েছে, বাড়ি থেকে নিয়ে আবার কিন্তু যেতে হয়েছে। তো আপনাদের যেন এই হয়রানিটা না হয়, যার জন্য ভিডিওর মাধ্যমে আমি আপনাদের A to Z ডিটেলস কিন্তু দেখিয়ে দিই বা বলে দিই যে কীভাবে আপনারা কী করবেন। যেমন ধরুন আপনার কেউ বাইরে রয়েছে, সেক্ষেত্রে তার জন্য যদি আপনি তার ডকুমেন্টগুলো জমা দিতে যান, সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাপ্লিকেশনও লিখতে হয়। সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে যে যাবেন সেখানে কার সই করতে হবে, সেই মানে প্রতিনিধি যে নিয়ে যাচ্ছে তার কোন কোন ডকুমেন্ট দিতে হবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবং সবার শেষে আমরা এটাও দেখবো যে কাদের ভেরিফিকেশন কিন্তু হতে পারবে না এই যে এসআইআর পদ্ধতি বা এসআইআর এর মাধ্যমে বা এসআইআর এর ভেরিফিকেশনের যে হচ্ছে এই দ্বিতীয় পর্বের সেটাতে। তো দেখুন সবার প্রথমে আমরা দেখবো যে ধরুন আপনার কাছে একটা নোটিশ এসেছিল, ধরে নিলাম এটা আপনার কাছে নোটিশ বা এটা আপনার নোটিশ, তাই না? এই যে এই নোটিশটা এসেছে, অরিজিনাল নোটিশ আপনার হাতে রয়েছে, যেটাতে সিল করা রয়েছে এবং কোথায় যেতে হবে সেই মানে ঠিকানাটা দেওয়া রয়েছে, এবং সাথে সাথে কিন্তু আপনাদের তারিখটাও দেওয়া রয়েছে, সময়টা দেওয়া রয়েছে। তো এটা মাস্ট, এটা কিন্তু নিয়ে যেতেই হবে। অনেকেই আছে যে নোটিশটা বাড়িতে রেখেই চলে যাচ্ছে, এটা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আপনার যে নোটিশ পেয়েছেন সেই নোটিশটা সাথে করে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। এবার অনেকেই দেখছি কি করেছে, এই যে এরকম আমরা ফর্ম জমা দিয়েছিলাম, এই ফর্ম জমা দেওয়ার সেটাকে কি করেছে পিন আপ করে নিয়ে চলে গেছে। তো দেখুন আপনি বিএলওকে যে ফর্মটা জমা দিয়েছেন সেটা বিএলওর কপি, যেটা আপনি সই করে নিজে মনে করুন নিজের কাছে রেখেছেন সেটা আপনার কপি, সেটা আপনি কখনোই কোথাও জমা দেবেন না, সেটা আপনার কাছে প্রুফ হিসাবে বা রিসিপ্ট হিসাবে আপনার কিন্তু রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে জেরক্স করে দিতে পারেন। আর যদি আপনারা চান যে না জেরক্স করে দেবো না, তাহলেও হবে, কারণ অনেকেই দেখছি জেরক্স করে দিচ্ছে, অনেকেই কিন্তু দিচ্ছে না। তো দিতে হবে না, আমি কেন বলছি দিতে হবে না, যারা জেরক্স করে দিচ্ছেন তারা একটু এক্সট্রা বাড়তি খাটনি খাটছেন, তাদের কিন্তু কোনো খাটার দরকার নেই। আপনারা শুধুমাত্র কি করবেন, আপনাদের যে অরিজিনাল নোটিশ সেটা সাথে নিয়ে যাবেন, এবং আপনাকে কি করতে হবে, আপনি যে বাবা বা মাকে 2002 সালে লিঙ্ক আপ দেখিয়েছেন সেই পেজটা আপনাকে জেরক্স করতে হবে। তাহলে প্রথম কি বললাম যে আপনাদের নোটিফিকেশন বা নোটিশ যে এসেছে সেই নোটিশটা নিয়ে যেতে হবে, এবং 2002 সালে আপনি যাকে দেখিয়েছেন, যদি আপনি বাবা মাকে না দেখিয়ে দাদু দিদাকে দেখিয়েছিলেন, তাহলে তাদের নামটা যেখানে রয়েছে সেই পেজটা শুধুমাত্র আপনাকে কি করতে হবে, মানে জেরক্স করে নিয়ে যেতে হবে বা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। আর যদি পারেন তাহলে হাইলাইটার পেন যে রয়েছে সেটা দিয়ে আপনার দাদুর নাম বা বাবার নাম বা যাকে আপনি লিঙ্ক আপ দেখিয়েছেন সেই জায়গাটা একটু মার্ক করে দিবেন, মানে টোটাল লাইনটা, যেমন কত সিরিয়াল নাম্বারে রয়েছে, নাম কি রয়েছে, তারপরে বাবার নাম কি রয়েছে, এপিক নাম্বার কি রয়েছে, লিঙ্গ কি রয়েছে, সমস্ত কিছুটাই একটা হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে দেবেন। সেক্ষেত্রে অফিসার যখন ভেরিফাই করবে তখন কিন্তু তাদের খুঁজে পেতে অনেকটাই সহজ হবে। যদি হাইলাইটার পেন না থাকে তাহলে কলম দিয়ে আপনারা আপনাদের যে সিরিয়াল নাম্বারটা রয়েছে সেটাকে টিকমার বা একটা গোল করে দিতে পারেন, যাতে ইন্ডিকেট হবে যে আপনি এই জায়গাটাতে দেখাতে যাচ্ছেন বা এই জায়গাটায় আপনার লিঙ্ক আপ হয়েছে। হয়ে গেল, এই দুটো জিনিস আপনাদের মাস্ট কিন্তু নিয়ে যেতে হবে। সাথে আরেকটা জিনিস, ধরুন আপনার নোটিফিকেশান এসেছে, সেক্ষেত্রে আপনার বাবার বা আপনার মায়ের, আপনি যারকেই দেখিয়েছেন, ওই যে 2002 সালের লিস্ট আপনি যার দিয়েছেন, ধরে নিলাম আপনার দিদার দিয়েছেন, সেক্ষেত্রে আপনার দিদার একটা ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে। অর্থাৎ ধরুন আমি আমার বাবাকে দেখিয়েছি, আমার বাবার মনে করুন আধার কার্ডটা আমি সঙ্গে নিয়ে গেছি জেরক্স করে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই 3টা ডকুমেন্ট কিন্তু মাস্ট। আর এক্সট্রা কিন্তু আপনার কী লাগবে সেটা আমি বলছি। ধরুন আপনি মাধ্যমিক পাস করেছেন, আপনি সেক্ষেত্রে আপনার যে মাধ্যমিকের পাস আউট সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে। এবার অনেকেই বলেন যে দাদা আমার কাছে মার্কশিটে রয়েছে, তারপর আমার কাছে অ্যাডমিট রয়েছে, সেটা দিলে হবে না। আপনারা হয়তো জানেন যে 15ই জানুয়ারি কিন্তু একটা নোটিফিকেশন মাধ্যমে জানিয়েছিল ইলেকশন কমিশন যে কোনোভাবেই কিন্তু অ্যাডমিট কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে না, যদিও সেটা আগে ছিল
ছিল, বর্তমানে কিন্তু না করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যে মাধ্যমিক পাস করার পরে যে পাস আউট সার্টিফিকেট ওটাই কিন্তু দিতে হবে, না মার্কশিট নেওয়া হচ্ছে, না অ্যাডমিট কার্ড নেওয়া হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এইখানেই আপনাদের একটা কোশ্চেন ছিল যে যারা পড়াশোনা করেনি, হয়তো 9 পাস করেছে, 8 পাস করেছে, 7 পাস করেছে, বা একদমই পড়াশোনা করেনি, তাদের ক্ষেত্রে কি দেবে? দেখুন, তাদের ক্ষেত্রে কিন্তু 11টা ডকুমেন্ট লিস্ট রয়েছে, সেখান থেকে যে কোনো একটা দিতে হবে। এবার ধরুন ওখানে রয়েছে এসসি কার্ড রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, আরও অন্যান্য অনেক নথি রয়েছে, সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভেরিফিকেশনটা সম্পন্ন করাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছি যে 11টা ডকুমেন্ট লিস্ট কী কী ছিল, সেটা এখন আমি পাচ্ছি না, আপনারা হয়তো জানেন, অনেকবার দেখেছেন, আর আমি নতুন করে দেখাচ্ছি না। সেই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। আর যাদের মনে করুন মাধ্যমিক পাস আউট সার্টিফিকেট রয়েছে, তাদের তো স্মুথলি একবারেই কিন্তু পার হয়ে যাচ্ছে। তো দেখুন, এই যে এখন আপনারা ভেরিফিকেশন যাচ্ছেন, তাহলে সবার প্রথমে আপনাকে কি করতে হবে? আপনার যে নোটিশ এসেছে সেই নোটিশটা সঙ্গে নিতে হবে। তারপরের পেজটাতে কি থাকবে? তারপরের পেজটাতে কিন্তু আপনাকে দিতে হবে যে এই যে মনে করুন যাকে আপনি লিঙ্ক আপ দেখিয়েছিলেন, তার কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট, সেটা কিন্তু ওখানে দিতে হবে। তারপরে কি দিতে হবে? ধরুন আপনার যে ডকুমেন্ট আপনি দিচ্ছেন, বার্থ সার্টিফিকেট বা এসসি কার্ড বা যাই দিচ্ছেন না কেন, এসটি, ওবিসি যাই দিচ্ছেন না কেন, যেই ডকুমেন্টই দিচ্ছেন না কেন, সেটা কিন্তু সেখানে অ্যাড করে দিতে হবে। তারপরে কি করতে হবে? আপনি যাকে লিঙ্ক আপ দেখিয়েছেন তার একটা যে কোনো আইডেন্টি প্রুফ দিতে হবে। সেটা আধার কার্ড দিলে খুব ভালো হয়, অন্য ডকুমেন্ট দিলেও হয়ে যাবে, কিন্তু আমি প্রেফার করব বা আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা অবশ্যই কিন্তু আধার কার্ডটাই দিয়ে দেবেন। হয়ে গেল। এইগুলো সব কিছু দেওয়ার পরে আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। এবার অনেকেই কিন্তু বলবেন, দাদা এসআইআর এর ফর্মটা যে আমরা জমা করেছিলাম সেটাও তো লাগছে। সেটা আপনাকে চিন্তা করতে হবে না, কারণ আপনার যে বিএলও অফিসার রয়েছে, আপনাকে যে ভেরিফিকেশনে যেতে হচ্ছে রুমে, সেই রুমে যাওয়ার আগে আপনার বাইরে আপনার বিএলও কিন্তু দেখবেন আপনাকে সাজিয়ে দিবে, বা আপনাকে কিন্তু আপনি যে ফর্মটা জমা দিয়েছিলেন বিএলও অফিসারকে, সেই ফর্মটা আপনাকে কিন্তু সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনার উপরে পেন্ট করে দেবে। তারপরে কিন্তু তারা ওইভাবে জমা নিয়ে নেবে, কারণ অলরেডি আপনি কিন্তু সেই ফর্মটা জমা করেছেন, এবং সেই ফর্মটার পিছনেই কিন্তু আপনাকে এই ডকুমেন্টগুলো তারা লাগিয়ে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আপনি যদি আগে থেকে জেরক্স করে নিয়ে যান সেটা, তাহলে তো খুবই ভালো, কিন্তু আমি বলবো নিয়ে যাবেন না, কারণ তাহলে আবার এক্সট্রা একটা পেজ কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে বিএলও অফিসাররা অরিজিনাল ফর্মটাই দিবে, সেই অরিজিনাল ফর্মটাই কিন্তু তারা কিন্তু ওখানে পিন আপ করে আপনাকে ভিতরে ঢোকাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা গেল সেলফ, যদি নিজে নিজে আপনি যান। এবার অনেকের ক্ষেত্রে এমন রয়েছে, ধরুন বাড়ির ফ্যামিলি মেম্বার একজন যাবে, যার 18 বছর হয়েছে, বাকিজন যাবে না, বা কেউ বাইরে রয়েছে, দিল্লি, মুম্বাই, বাইরে যেখানে কাজের সূত্রে রয়েছে বা জব করছে বাইরে। তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রতিনিধি হিসাবে যাবে, ধরুন আমি যাব, তো সেক্ষেত্রে আমার নাম এবং আমার যে একটা আইডি প্রুফ, সেটা কিন্তু ওই ফর্মে বা ডিক্লারেশনে কিন্তু দিতে হবে। এবার ডিক্লারেশন আপনারা কীভাবে পাবেন? আপনারা সকলেই জানেন, আমি আপনাদের জন্য আগেই কিন্তু ডিক্লারেশন দিয়েছি, মানে দিয়ে দিয়েছি ওয়েবসাইটে www.iobong.in, বা নর্মালি গুগলে আপনারা লিখতে পারেন ইয়োবং, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখানে ডিক্লারেশন কীভাবে লিখতে হবে সেটা কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। আমি একটু আপনাদের বলে দিই, সেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে আপনি যে আর কি উপস্থিত হতে পারছে না, মানে এসআইআর ভেরিফিকেশনে, সে আর কি লিখবে, কি লিখছে যে এই কারণে আমি সেই দিন এখানে উপস্থিত হতে পারছি না, বা আপনাদের যে অ্যাড্রেস যেখানে দেওয়া হয়েছে সেই জায়গাতে সশরীরে উপস্থিত হতে পারছি না, যার জন্য আমার প্রতিনিধি হিসাবে যে যাবে, ধরুন আমি যাব, সেক্ষেত্রে আমার নামটা দিয়ে দেওয়া হলো, এবং এনার মাধ্যমে আমার সমস্ত ডকুমেন্ট জমা নিয়ে নেওয়া হোক, এবং আমার যে কাজটা রয়েছে এসআইআর ভেরিফিকেশন সেটা সম্পূর্ণ করা হোক। তারপরে যেভাবে আপনাদের লিখতে হয়, মনে করুন যে প্রতিনিধির নাম, প্রতিনিধির স্বাক্ষর, এটা কিন্তু দিতে হবে। সাথে কিন্তু যে লিখছে চিঠিটা, তাকে কিন্তু আপনারা জানেন যে লাস্টে কিন্তু বিনতি লিখে দিয়ে দিতে হয়। এইভাবে কিন্তু ছোটোখাটো একটা লিখতে হবে। তাছাড়া আপনারা যদি আরও শর্টে লিখতে চান সেটাও পারবেন, যে শুধুমাত্র লিখবেন কাজের সূত্রে আপনার বাইরে রয়েছেন, আমার এই মনে করো সহোদর ভাই বা সহোদর পিতা বা সহোদর বোন যাই হোক না কেন, মানে আপনি যার মাধ্যমে দিতে যাচ্ছেন সেই প্রতিনিধির নামটা লিখে আপনাকে কিন্তু ওই ডিক্লারেশনটা দিতে হবে। এবার অনেকে বলেন ডিক্লারেশনটা কি সবার প্রথমে দেবো? না, ডিক্লারেশনটা আপনার হাতে রাখবেন, না হলে সবার পিছনে লাগাবেন। কারণ আমি যেখানে ভেরিফিকেশনে দেখলাম, তো সেখানে এই যে ডিক্লারেশন ফর্মটা, সেটা সবার নিচে কিন্তু লাগাচ্ছে। কেন? কারণ ওই যে আপনি ফর্মটা জমা দিচ্ছেন, ডকুমেন্টগুলো জমা দিচ্ছেন, সবার উপরে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার আর এসআইআর ফর্মটা যে জমা দিয়েছিলেন সেটা একটা ছোট পার্ট কিন্তু ওখানে রয়েছে। আর সেখানে কিন্তু যে ভেরিফিকেশন করছে তিনি সিল দিচ্ছে, ভেরিফাই, আবার সিগনেচার করছে, আবার আপনাদের সিগনেচার থাকছে, আরও অফিসাররা হয়তো সিগনেচার করবে, যার জন্য ওই যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু লাস্টে দিতে হচ্ছে। এবার কথা হচ্ছে, তাহলে এই যে ডকুমেন্টগুলো আপনারা জমা দিবেন, সে আপনি নিজেই দেন বা প্রতিনিধির মাধ্যমে দেন, তো আপনারা
কে সই করবে, মানে সেলফ অ্যাসেস্টেড যেটাকে বলে। ধরুন আমার ডকুমেন্টের উপরে আমি করলাম, ঠিক আছে, কিন্তু ধরুন আমার দিদির ডকুমেন্ট আমি জমা দেবো, সেক্ষেত্রে সেখানে কার নামটা লিখবো, দিদির নাম লিখবো নাকি আমার নাম লিখবো? দেখুন ওখানে পরিষ্কার করে বলা আছে যে যদি আপনি ধরুন আপনি জমা দিচ্ছেন, সেক্ষেত্রে আমি যখন ফর্মগুলো জমা দিয়েছিলাম এসআইআর এর, তখন কিন্তু ধরুন আমার দিদির নাম লিখে বেকেটে ব্রাদার লিখে দিতাম, যে লিঙ্ক ব্রাদার, মানে আমি দিয়েছি, আমি করেছি। কিন্তু এইবার ক্ষেত্রে মানে এই যে ভেরিফিকেশন হচ্ছে, এখন দেখা যাচ্ছে সেখানে কিন্তু যার ডকুমেন্ট তার নাম লিখতে হচ্ছে না, যে ডকুমেন্টটা সাবমিট করছে। ধরুন আমি সাবমিট করতে গেছি, আমি ভেরিফিকেশনে সশরীরে উপস্থিত হয়েছি, সেক্ষেত্রে আমাকে কিন্তু সই করতে হচ্ছে, সে দিদির ডকুমেন্ট কিন্তু আমি আমার নাম লিখতেছি, তারপরে কিন্তু লিঙ্ক করে দেখাচ্ছে যে এটা ব্রাদার, এইভাবে কিন্তু লিখতে হচ্ছে, বা ভাই। তো এইরকমটা কিন্তু হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এগুলো জমা করার পরে কি আপনাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেল? না, একদমই না। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে আপনাকে ডাকবে, ধরুন 10 জন, 5 জন বা 15 জন বা 20 জন একসাথে নিয়ে কিন্তু একটা ছবি তুলবে, এবং ছবি তোলার পরে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার আপনারা বলবেন যে ছবি, তাহলে দিদির ডকুমেন্ট আপনার ছবি তুলবে? অবশ্যই, এটা শুধুমাত্র কে সাবমিট করেছে, প্রতিনিধিত্ব কে রয়েছে, বা কে আপনার ডকুমেন্টগুলো দিল, সেটার একটা চিহ্নিতকরণের জন্য ছবিটা তোলা হয়, এবং যখন অনলাইনে ডকুমেন্টগুলো সাবমিট করা হবে তখন কিন্তু দেখাবে যে এই যে ব্যক্তি অ্যাপ্লিক্যান্ট সে আসেনি, তার প্রতিনিধিত্ব হিসাবে কিন্তু এই ছেলেটা বা এই মেয়েটা বা এর ভাই বা এর দাদা বা এর স্বামী, এর পিতা কিন্তু এসেছিল, এটার জন্যই কিন্তু ওই ছবিটা তোলা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আপনারা বুঝবেন কিভাবে তাহলে আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট হলো কিনা? দেখুন আর কোনো চিন্তা করার কারণ নেই, কারণ যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনার বিওলো আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করবে, আপনার বিওলো কিন্তু বলবে যে আপনার এই ডকুমেন্টটা লাগবে বা ওই ডকুমেন্টটা লাগবে, নাহলে কিন্তু আপনার নামটা বাদ পড়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবেই কিন্তু ভেরিফিকেশনটা সম্পূর্ণ হচ্ছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো কিন্তু এখানে মানে মনে করুন এক্সট্রা হার্ড কিছু নেই, স্মুথলি পার হয়ে যাচ্ছে, সবাই মোটামুটি ভেরিফিকেশন করিয়ে নিতে পারছে। শুধুমাত্র কারো কারো প্রবলেম হচ্ছে, যেমন অনেক মহিলা এমন রয়েছে নিজের ছেলের বউয়ের ভেরিফিকেশন করতে গেছে, তো সেক্ষেত্রে ছেলের বউয়ের যে বাপের ডকুমেন্ট লাগবে বা যার দেখিয়েছে মায়ের ডকুমেন্ট লাগবে সেটা জানে না, নিজের ডকুমেন্ট নিয়ে চলে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু হবে না। ধরুন আপনার ছেলের বউয়ের আপনি ভেরিফিকেশন করতে যাচ্ছেন, আপনার ছেলের বউ তো আপনাদের ফ্যামিলিগত ব্যাপার নয়, তাই না? তার ফ্যামিলিগত ব্যাপার থেকে তার এসেছে ভোটার কার্ড, তো সেক্ষেত্রে উনি যাকে দেখিয়েছেন, ধরুন ওনার বাবাকে দেখিয়েছেন বা ওনার মাকে দেখিয়েছেন, সেক্ষেত্রে তাদের ডকুমেন্ট কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এই কারণে অনেকেই কিন্তু আবার ঘুরে আসছে। তো যে জিনিসটা আপনাদের আমি বলবো, যে যার মনে করুন বাবাকে যে দেখিয়েছে তার ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আমার বাবাকে আমি দেখিয়েছি, আমার বাবার ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আপনার বাবাকে আপনি দেখিয়েছেন, তো আপনার বাবার ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তো এটা নর্মালি সবাই জানে, কিন্তু যখনই বৌমার ব্যাপারটা আসছে তখন কিন্তু অনেকের গলিয়ে যাচ্ছে যে বৌমার তাহলে কি এখন স্বামীর ডকুমেন্ট নিয়ে যাবে নাকি বাবার ডকুমেন্ট নিয়ে যাবে? অবশ্যই 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 বাপের বাড়ির বা বাবার ডকুমেন্ট কিন্তু নিয়ে যাবে, কেননা ওই যে মেয়েটা, বিবাহিত মেয়েটা যে বিবাহিত হয়ে এসেছে, এখন বর্তমান স্বামীর বাড়িতে রয়েছে, সে কিন্তু তার বাবাকে লিঙ্ক আপ দেখিয়েছে বা তার মাকে লিঙ্ক আপ দেখেছে বা তার দাদু দিদাকে লিঙ্ক আপ দেখেছে, তাহলে স্বামীর ডকুমেন্ট কিন্তু কখনোই দেওয়া যাবে না। এইটা কিন্তু অনেকে ভুল করছে, যার জন্য আমি আপনাদের বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।